অনুগল্প শেষ চিঠির সুর। লেখনীতে সালমা চৌধুরী। ব্যস্ততম শহরের অবসন্ন এক বিকেল। পশ্চিমের আকাশে ঝলমলে রোদ এখনো বর্তমান। সিএনজিতে বসা এক যুবক, নাম নীরব, বয়স এখন ২৮। মুখে হালকা দাড়ি, চোখে এক ধরনের ক্লান্ত স্বপ্নের ছায়া। নামের মতো স্বভাবেও সে ভীষণ শান্ত। কথার পিঠে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা সবেতেই তার ভীষণ অনীহা। বছর ৩ হলো পড়াশোনা শেষ করে কর্পোরেট কোম্পানিতে ঢুকেছে। সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরতে সন্ধ্যা পেরিয়ে যায়। মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। চাকরি মা, আর বাকিটা সময় কাটে গলির মোড়ের ছোট্ট একটা বইয়ের দোকানে। দোকানের নাম শব্দঘর। নীরবের পড়া বইয়ের অর্ধেকই জমে আছে এই দোকানটায়। দোকানটার মালিক সবুজ, নীরবের খুব কাছের বন্ধু। সিএনজি থেকে নেমে আনমনে হাঁটছে নীরব। আগামীকাল অফিস ছুটি। কি করে সারাদিন কাটাবে তাই ভাবছে। আজকাল বাসায় বেশিক্ষণ থাকা যায় না। মায়ের অভিমানী সুর, কান্না ভেজা কণ্ঠের এক বাণী, বিয়ে করে নে বাপ। আর কত অপেক্ষা করবি? কার অপেক্ষায় দিন গুনছিস তুই? একা থাকতে আমার আর ভালো লাগে না। মায়ের আর্তনাদ প্রতি পদে পদে মনে করিয়ে দেয় প্রিয়তমার শেষ চিঠির সুর। অতীতের কোনো এক রোদেলা দুপুরে দিয়াশার সাথে শেষবারের মতো দেখা হয়েছিল। হাতে একটা চিঠি দিয়ে বলেছিল, চিঠিটা যত্নে রেখো, কোনো একদিন ফেরত চাইব। সহসা থমকে দাঁড়ানো নীরব। চিঠিটা অনেকদিন যাবৎ দেখে না। কোথায় আছে সেই চিঠি? দ্রুত হেঁটে বাসায় গেল। ব্যাগ রেখে তন্ন তন্ন করে চিঠি খুঁজতে লাগলো। ডায়েরি, বই সব খোঁজা শেষ, অথচ চিঠি দেখা মিলল না। সারা রাত ঠিকমতো ঘুম হলো না। ঘুমের ঘরেও মনে হতে লাগলো দিয়াশা চিঠি ফেরত চাইছে। সকালে উঠেই ছুটলো বইয়ের দোকানে। প্রায় সব বই দেখা শেষ, কিন্তু কোথাও চিঠিটা নেই। হতাশ হয়ে বসে পড়ল ফ্লোরে। সবুজ সান্ত্বনা দিচ্ছে নীরবকে, কিন্তু নীরবের চোখে মুখে বিষণ্ণতার ছায়া। মিনিট 10 পর এক কোমল কণ্ঠ ডেকে উঠল, এখানে নীরব আছে? নীরব আর সবুজ দুজনেই হকচকিয়ে তাকালো। কালো জামা পরনে একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। সবুজ দাঁড়াতে দাঁড়াতে নীরবের দিকে ইশারা করে বলল, সে নীরব কেন? সে কি কথা বলতে পারে না? আচমকা মেয়ের শক্ত কণ্ঠের হুমকিতে নীরবের ভ্রু কুঁচকে আসে। চোখ মুখ শুকনো, খানিক বিরক্তিভাব নিয়ে তাকিয়ে রইল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে বলল, আমি নীরব। কি দরকার? তোমাকেই আমার দরকার। নীরব বিস্ময় সমেত তাকিয়ে রইল। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে নীরব কণ্ঠে বলল, মানে? সঙ্গে সঙ্গে মাস্ক খুলল মেয়েটা। নীরবের বুকটা হঠাৎ কেঁপে উঠল। নীরব আনমনে ডেকে উঠল, দিয়াশা। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। দিয়াশা আকস্মাৎ প্রশ্ন ছেড়ে দিল, আমার চিঠি কোথায়? নীরবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটু আগেই চিঠি খুঁজতে মরিয়া হয়ে গিয়েছিল ছেলেটা, আর এখনই কিনা চিঠির মালিক যে ফেরত চাইছে চিঠি। এ কেমন নিয়তি! নীরব দোকান থেকে বেরিয়ে দিয়াশার কাছাকাছি এসে দাঁড়ালো, মাথা নিচু করে জবাব দিল, চিঠিটা হারিয়ে ফেলেছি আমি। দিয়াশার অভিমানী কণ্ঠস্বর শোনা গেল, একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, সেটাও ঠিকঠাক পালন করতে পারলে না। নীরব মাথা তুলতে পারছি না। দিয়াশা ফের প্রশ্ন করলো, তুমি ভালো আছো তো? নীরবের বলতে ইচ্ছে হলো, তুমি ভালো থাকতে দিলে কোথায়, কিন্তু বলতে পারলো না। এত বছরের দূরত্ব তাকে আটকে দিচ্ছে বারংবার। দিয়াশা আবার প্রশ্ন করলো, কথা বলছো না কেন? নীরব হাসি, ভাবিনি আবার দেখা হবে, আর এভাবে চিঠি ফেরত চাইবে। দিয়াশা ব্যাগ থেকে একটা বই বের করলো। বইটা নীরবের। গত পরশুদিন এলাকার একটা ছোট বোন পড়তে নিয়েছিল। দিয়াশা বইয়ের মধ্যে থেকে চিঠি বের করে নীরবের হাতে দিল। নীরব হতবাক চোখে চেয়ে আছে। দিয়াশা বলতে শুরু করলো, আমিও ভাবিনি এভাবে আমাদের দেখা হবে। গতকালই আন্টির বাসায় বেড়াতে এসেছি। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম তোমাকে কিভাবে খুঁজে বের করব। পাশেই এই বইটা পড়ছিল মিলি। হঠাৎ বইয়ের ভেতর থেকে চিঠি বের হলো। আমি ভেবেছিলাম মিলিকে হয়তো কেউ চিঠিটা দিয়েছে। কৌতূহল নিয়েই দেখতে গেলাম, কিন্তু পরে দেখলাম কত বছর আগে আমার লেখা সেই চিঠিটা। তখন মিলির থেকে এখানে ঠিকানা নিলাম। তোমার নাম জিজ্ঞেস করায় ও বলল তোমাকে এখানেই পাবো। নীরব শান্ত চোখে তাকিয়ে বলল, কানাডা ফেরত যাবে কবে? আমরা একেবারে চলে এসেছি আঙ্কেল। বাবা এখনো ব্যবসার কাজে ওখানেই আছে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। দুজনে কিছুক্ষণ চুপ হয়ে রইল। চোখের পলক পড়ছে না কারোরই।
মনে পড়েছে পুরনো সেই স্মৃতিগুলো। দিয়াশার পরিবারে হঠাৎ কানাডায় চলে যাওয়া, নতুন জীবন, নতুন দেশ, সবকিছুর মাঝে হয়তো নীরবকে ভুলেই গিয়েছিল। নীরব মোলায়েম কণ্ঠে শুধালো, চিঠিটা তবে নিয়ে যাবে একবার? যত্নে রাখলে না হয় রেখে যেতাম। নীরব আনমনে হেসে বলল, সত্যিই তাই? দায়িত্বহীন মানুষের কাছে দায়িত্ব না দেওয়াই ভালো। নীরবের কথা শেষ হওয়ার পূর্বেই দিয়াশা বলে ওঠে, নীরব, যদি আবারও চলে যেতে চাই অনেক দূরে, তুমি কি কাঁদবে? নীরব অন্যমনস্ক চোখে তাকিয়ে জবাব দিল, আশা ছেড়ে দিয়েছি বহুত আগে, এখন আর কান্না আসবে না সহজে। দিয়াশা কোমল কণ্ঠে আওড়ালো, থেকে যেতে চাইলে রাখবে না? নীরবের চোখ দুটো চিকচিক করে ওঠে, নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দিয়াশা উত্তরের আশা একদৃষ্টে তাকিয়ে আছে। নীরব নিচু স্বরে বলল, থাকতে চাইলে বারণ করব না, আবার চলে যেতে চাইলে বাধা হয়ে দাঁড়াবো না। কেন জোর করবে না? সেদিনও জোর করতে পারিনি, আর আজও করব না। দিয়াশা বিরক্ত স্বরে বলল, আগামী মাসে আমার বিয়ে, ফোন নাম্বার আর ঠিকানা দাও, ঠিক সময় বিয়ের কার্ড পাঠিয়ে দিব। নীরব নিরুত্তর। দিয়াশা ফের প্রশ্ন করলো, জিজ্ঞেস করবে না কার সাথে? বিয়ে যার সাথেই হোক, দোয়া করি তুমি সুখে থাকো। দিয়াশা উঠে দাঁড়ালো, রাগি রাগি চোখে নীরবের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মানুষ এত নির্বোধ হয় কি করে? তোমাকে বিয়ে করার জন্য আব্বু আম্মুর সাথে যুদ্ধ করে দেশে আসলাম, আর তুমি কিনা সুখে থাকার দোয়া দিচ্ছ আমাকে? তুমি কি করবো? বিয়ে করবে আমাকে। সমাপ্ত। তো গাইস, এটা ছিল নস্টালজি 90 বইয়ের 11 নম্বর গল্প। এই বইয়ের অন্যান্য গল্প খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। ধন্যবাদ।